হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে। গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে তোমরা ইদানিং খবর কাগজে বিভিন্ন কথা জানতে পারছ, এ লজ্জিত হচ্ছে, এ অপমানিত হচ্ছে ইত্যাদি প্রভৃতি। কিন্তু সেটা বাদেও বিসিএস এর পার্সপেক্টিভে গভর্নরের বেশ কিছু তথ্য জানতে হয়। সেগুলো কি কি আজকে আলোচনা করব। তার আগে বলে দিই, বিষয়টি নিয়ে অযথা প্রেশার নেওয়ার দরকার নেই। আজকে ক্লাসটায় আমি একটু ডিটেলস আলোচনা করেছি কারণ জানানোর জন্য। কিন্তু বিসিএস এর বিগত কিছু বছরের প্রিলির প্রশ্ন তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে দুটো প্রশ্ন বারংবার এসছে। এক হচ্ছে আর্টিকেল 154তে কি বলা আছে, রাজ্যপালের যে এক্সিকিউটিভ পাওয়ার সেই সম্পর্কে বলা আছে আর্টিকেল 154তে। ক্লিয়ার হচ্ছে? এটা আমরা জেনে রাখলাম কি, প্রথমে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আসে। আরেকটা প্রশ্ন আসে রাজ্যপালের ডিসক্রিশনারি পাওয়ার সম্পর্কে। হোয়াট ইজ ডিসক্রিশনারি পাওয়ার অফ গভর্নর? আজকের সর্বশেষে এই ক্লাসে আমরা জানবো। ভালো করে মন দিয়ে শোনো। প্রেসিডেন্টের ক্লাসে আমরা কি পড়ে এসেছি না, প্রেসিডেন্টের ক্লাসে আমরা পড়ে এসেছি তো দেশের নমিনাল হেড বা নামমাত্র হেড কে হয়? প্রেসিডেন্ট। নমিনাল হেড আর রিয়াল হেড বা প্রকৃত হেডের মধ্যে তফাৎ আছে। আগে এইটুকুনি বলো তো যে তুমি ভারতে সব থেকে বেশি ডিসিশন নিতে কাকে দেখো, প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? অবশ্যই প্রাইম মিনিস্টার। তাহলে আমাদের ইন্ডিয়ার রিয়াল হেডকে প্রাইম মিনিস্টার, নমিনাল হেডকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ঠিক সেরকমভাবে ভারতের প্রতিটি রাজ্যের একজন নমিনাল হেড আছে যিনি গভর্নর বা রাজ্যপাল, আর একজন রিয়াল হেড আছে, তিনি কে? সিএম বা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা স্টেটের নমিনাল হেড কে বলে অপশন থাকলো, সাপোজ এডিজি, চিফ মিনিস্টার, গভর্নর, নান অফ দিস, উত্তর কি হবে? গভর্নর। একদম ক্লিয়ার। গভর্নরের সম্পর্কে যে সমস্ত আর্টিকেলগুলো বলা আছে আমাদের কনস্টিটিউশনে, সেটা মূলত আর্টিকেল 153 থেকে 162। কত বললাম? 153 থেকে 162। পরীক্ষার পার্সপেক্টিভে আমাদের সমস্ত আর্টিকেল মুখস্থ করতে হয় না, কিছু আর্টিকেল মুখস্থ করতে হয়, যার মধ্যে একটা আর্টিকেল আমি বললাম আর্টিকেল 154। আরও কিছু আর্টিকেল আছে, সেগুলো আমরা আজকে ক্লাসে দেখব। মূলত এই যে এক্সিকিউটিভ বলে যে চ্যাপ্টারটি আমাদের কনস্টিটিউশনে আছে, সেই এক্সিকিউটিভ চ্যাপ্টারটি থেকে অ্যানালিটিক্যাল প্রশ্ন বা বোঝার প্রশ্ন বেশি আসে, আর্টিকেল খুব একটা বেশি আসে না। যার জন্য আমাদের অযথা আর্টিকেল মনে রাখার কোনো প্রয়োজন নেই, এইটুকুনি মাথায় ঢুকিয়ে নাও। তো যাই হোক, আমাদের স্টেটের যে রিয়াল হেড, যেটা আমি বললাম চিফ মিনিস্টার, আসলে আইন অনুযায়ী স্টেটের রিয়াল হেড হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। এইবার বলো যে কাউন্সিল অফ মিনিস্টারের হেড কে? চিফ মিনিস্টার। তো সেই জন্যই আমরা রিয়াল হেড অফ আ স্টেট কাকে বলি? চিফ মিনিস্টারকে বলি। স্টেট এক্সিকিউটিভদের যদি ক্রোনোলজি আমরা দেখি তাহলে প্রথমে আসবে গভর্নর, তারপরে আসবে চিফ মিনিস্টার, তারপরে কাউন্সিল অফ মিনিস্টার্স এবং সর্বশেষে এডিজি অফ দ্য স্টেট। এডিজির ফুল ফর্ম কি? অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। আর্টিকেল 163 যেটা গুরুত্বপূর্ণ, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে গভর্নরকে উপদেশ প্রদান করবেন সিএম। কে উপদেশ প্রদান করবে? সিএম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে
গভর্নরকে চিফ মিনিস্টার উপদেশ প্রদান করে কোন আর্টিকেলের দ্বারা? উত্তর কি হবে? আর্টিকেল 163। দুটো জিনিসে খুব গোলায়। এক হচ্ছে যে আমাদের এই গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে আর গভর্নর কি হিসাবে কাজ করে। আমাদের স্টেটের রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বিহাফে গভর্নর কাজ করে। কি বললাম? প্রেসিডেন্টের বিহাফে গভর্নর কাজ করে। কিন্তু গভর্নর সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসাবেও কাজ করে। সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট অফিসার দুটোর মধ্যে তফাৎ আছে। কখনোই গোলাবে না এই জায়গাটায় যে গভর্নর সেন্ট্রাল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট অফিসার হিসাবেও কাজ করে না, গভর্নর সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসাবে কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে একটি স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে ব্রিজ মেনটেন করে যিনি, তারই নাম হচ্ছে গভর্নর বা রাজ্যপাল। ভারতে যে গভর্নরের এই যে প্রথা, গভর্নর যে থাকবে, এটা কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে উত্তর খুব স্পষ্ট, উত্তর হবে কানাডিয়ান কনস্টিটিউশন বা কানাডার যে কনস্টিটিউশন আছে সেখান থেকেই আমরা গভর্নরের পদটি ভারতে ধারণ করি। ক্লিয়ার হয়ে গেছে? এইবার আমাদের মাথায় স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে একজন গভর্নর একই সঙ্গে দুটো কিংবা তার বেশি স্টেটের রাজ্যপালের যে পদটা বা গভর্নরের অফিসটা সেটা কি হোল্ড করতে পারে? অর্থাৎ একই ব্যক্তি একই সাথে দুটো স্টেটের কি গভর্নর হতে পারে? উত্তর হলো হ্যাঁ, হতে পারে। অরিজিনালি এটা কিন্তু ছিল না। 1956 সালে কনস্টিটিউশনে বা ভারতের সংবিধানে একটা সংশোধনী আসে, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সেই 7ম সংশোধনী আইনে বলা হয় যে একজন ব্যক্তি দুটো কিংবা তার বেশি স্টেটের গভর্নর হিসাবে থাকতে পারবেন। তাহলে গভর্নর সম্পর্কে আমরা যখন জানলাম, তাহলে স্বাভাবিকভাবে এটাও জানতে হয় যে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কে করে। প্রথমে পড়ে নিয়েছি কে করে, বললাম আমি একটু আগেই, প্রেসিডেন্ট। আর গভর্নরের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কি? কারণ আমরা দেখেছি প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? সুপ্রিম কোর্টের প্রধান যিনি বিচারপতি। যদি তিনি না থাকেন কে করবেন? যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ থাকবেন, সব থেকে বরিষ্ঠ ব্যক্তি থাকবেন, তিনি প্রেসিডেন্টের যে ওথ টেকিং সেরিমনি সেটাকে প্রিসাইড করবেন বা পরিচালনা করবেন। ঠিক একইভাবে গভর্নরের ক্ষেত্রেও যে ওথ টেকিং সেরিমনি সেটা প্রিসাইড করে, ওখানে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এখানে হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি যদি না থাকেন কে করবে? সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট না হাইকোর্ট? হাইকোর্ট। কেন? কারণ বলেই দিয়েছি যে গভর্নর প্রেসিডেন্টের বিহাফে কাজ করেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে। এইবার গভর্নরের ট্রান্সফরমেশন হয়, তোমরা দেখেছো, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া যায়। জানো তো এটা, যে একটা জায়গায় গভর্নর আছে, সেইটা থাকাকালীন তাকে সরিয়ে কেন্দ্র সরকার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারে। তো গভর্নরের ট্রান্সফার কিন্তু করা যায়। প্রেসিডেন্ট গভর্নরকে যে কোনো সময় রেজিগনেশন দিতে বলতে পারে যে তুমি তোমার পদ ত্যাগ করে দাও। এমন কোনো নিয়ম নেই যে প্রেসিডেন্টের পার্টিকুলার একটা কারণ দেখাতে হবে গভর্নরের রেজিগনেশন দেওয়ার জন্য। বোঝা গেল? অর্থাৎ প্রেসিডেন্ট চাইলেই গভর্নরের রেজিগনেশন দিতে বলতে পারেন। আর গভর্নর চাইলে নিজেই তো যে কোনো সময় রিজাইন করতে পারেন। তাহলে রেজিগনেশন সম্পর্কে কি কোনো বাধা আছে গভর্নরের? নেই। এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল। গভর্নরকে কি
পুনর্বার অ্যাপয়েন্ট করা যায়? অর্থাৎ একবার যে গভর্নর হলো তাকে কি পরের বার সেই রাজ্যের গভর্নর হিসাবে আবার আনা যায়? হ্যাঁ, আনা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট আর ওথ টেকিং সেরিমনি পড়ে নিলাম। তাহলে এবার আমাদের মাথায় অনেকক্ষণ ধরে প্রশ্ন ঘুরছে, যিনি গভর্নর হবেন, তোমরা যদি কেউ গভর্নর হতে চাও তাহলে তোমাদের কি কি যোগ্যতা পূরণ করতে হবে সেটা জানতে হবে। কে না বলতে পারে আজকে তোমরা এখানে বসে আছো, কালকে গভর্নর হয়েই যেতে পারো, না হওয়ার কোনো কারণ নেই। তাহলে জেনে নিই যে গভর্নর হওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়ার প্রয়োজন হয়। প্রথমে বয়সের কথায় আসি। মিনিমাম তোমার বয়স 35 বছর হতেই হবে। কত বছর হতে হবে? 35 বছর। তাহলে এক্ষুনি তোমরা গভর্নর হতে পারবে না। যখন 35 বছর বয়স আসবে তখনই তোমরা গভর্নর হওয়ার জন্য এলিজিবল হবে। ক্লিয়ার হয়েছে? ওকে। ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, এটা তো তোমরা সবাই আছো যে ভারতের নাগরিক। এবং তোমার কোনো অফিস অফ প্রফিট হোল্ড করলে চলবে না। তোমাদের প্রেসিডেন্টের ক্লাসে কিংবা আগের ক্লাসে অনেকবার বলেছে অফিস অফ প্রফিট কি। তুমি কোনো সরকারের অধীনস্থ বা কোনো সরকারি কাজকর্ম কিচ্ছু করতে পারবে না যার বদলে তুমি বেতন নাও। ক্লিয়ার হয়েছে? ওকে। এবং যে স্টেটে তোমাকে অ্যাপয়েন্ট করা হবে, খুব ইম্পর্টেন্ট, এটা শোনো, পরীক্ষায় আসে, যে স্টেটে তোমাকে গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হবে সেই স্টেটের বাসিন্দা তুমি হবে না। এই জন্য তোমরা দেখবে আমাদের একজন বাঙালি তথাগত বাবু, তাকে গভর্নর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল অন্য রাজ্যে, বাংলার বাইরে। আমাদের বর্তমান গভর্নর জগদীপ ধনখড়, তিনিও কিন্তু বাইরের রাজ্য থেকে এসেছেন। বাঙালি কেউ কোনোদিন আমাদের বাংলার গভর্নর হতে পারবে কি পারবে না? হতে পারবে না। অর্থাৎ যিনি পশ্চিমবঙ্গে বাস করেন তিনি পশ্চিমবঙ্গের গভর্নর কখনো হতে পারবেন না। এবং শুধু তাই নয়, গভর্নরকে যখন নিয়োগ করা হবে বা গভর্নরকে যখন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন তখন অবশ্যই সেই রাজ্যের যিনি চিফ মিনিস্টার আছেন বা মুখ্যমন্ত্রী আছেন তার মতামত নেওয়া জরুরি। কি বললাম? যিনি চিফ মিনিস্টার আছেন তার মতামত নেওয়া জরুরি। যদি চিফ মিনিস্টারের মতামত না নিয়ে গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয় তাহলে সেটা কি সঠিক? না, সঠিক নয়। এছাড়াও পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার, যে রাজ্যে তিনি যাবেন সেই স্টেট লেজিসলেচারের মেম্বার হওয়া চলবে না গভর্নরের, এবং পার্লামেন্টেরও মেম্বার হওয়া চলবে না। দুটো হাউসের, লোকসভার মেম্বার হলেও তুমি গভর্নর হতে পারবে না, আবার রাজ্যসভার মেম্বার হলেও তুমি গভর্নর হতে পারবে না। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ওই প্রেজেন্ট কন্ডিশনে যখন তোমাকে অ্যাপয়েন্ট করা হবে তখন এটা ম্যান্ডেটরি যে তুমি রাজ্যসভার মেম্বার হতে পারবে না, লোকসভার মেম্বার হতে পারবে না এবং স্টেট লেজিসলেচারের মেম্বার হতে পারবে না। গভর্নরের কোনো ফিক্সড টার্ম বা টেনিউর নেই। কি বললাম? ফিক্সড টার্ম নেই। ফিক্সড টার্ম মানে কি? আমরা জানি গভর্নরের টার্ম অফ অফিস হচ্ছে 5 বছর। এই টার্ম অফ অফিস আর ফিক্সড টেনিউর এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। ফিক্সড টেনিউর মানে কি? 5 বছর মানে আজকে থেকে 5 বছর তোমাকে রাখতেই হবে, তোমাকে সরানো যাবে না, সরানো যাবে না। কিন্তু গভর্নরকে কি বললাম? ট্রান্সফার করা যায় 5 বছর। যদি আমি তোমাকে ট্রান্সফার না করি তাহলে তুমি ক বছর থাকবে? 5 বছর। কিন্তু আমি চাইলে তোমাকে আবার ট্রান্সফার করে দিতে পারি। তাহলে কি গভর্নরের কোনো ফিক্সড টেনিউর আছে? তাহলে ফিক্সড টেনিউর নেই। কিন্তু টার্ম অফ অফিসটা কত বছরের? 5 বছর। ক্লিয়ার হয়েছে? বেশ। 2018 সালের হিসাব বলছি। 2018 সালে গভর্নরের স্যালারি ছিল 3.5 লাখ টাকা। তাই চেষ্টা করো গভর্নর হতে। অনেক তো সুবিধা পাবেই। ফ্রিতে একটা গভর্নর হাউস পাবে, অপমানিত হওয়ারও সুযোগ পাবে অনেকবার, এবং পকেটে টাকাও আসবে অনেক, সম্মানও থাকবে অনেক। সেটা পরের কথা, সম্মান থাকবে কি থাকবে না যাই হোক। তো এই যে স্যালারিটা, এই যে গভর্নরকে স্যালারি প্রদান করা হয়, স্যালারিটা ঠিক করে কে?
আমরা পড়ে এসেছি, কিন্তু স্যালারি কে ঠিক করে বলো দেখি, কেউ বলো কে ঠিক করে? না, ইন্ডিয়ান পার্লামেন্ট। ঠিক, অনেকেই গোলায় এটা, ভাবে স্টেট লেজিসলেচার ঠিক করে। না, গভর্নরের স্যালারি কে ঠিক করে? ইন্ডিয়ান পার্লামেন্ট। কিন্তু গভর্নরের যে স্যালারিটা দেয়া হয় সেটা কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? এইবার প্রথমেই বলছিলাম যে একজন ব্যক্তি যিনি দুটো বা তার বেশি স্টেটের গভর্নর হিসাবে অধীনস্থ আছেন, তার স্যালারিকে ডিসাইড করবে পার্লামেন্ট নয়, তার স্যালারি ডিসাইড করবে প্রেসিডেন্ট। গুলিয়ে যেন না যায়। আবারও বলি, একজন ব্যক্তি একটা রাজ্যেরই রাজ্যপাল, তার স্যালারি কে ঠিক করে দেয়? ইন্ডিয়ান পার্লামেন্ট। আর একজন ব্যক্তি দুটো বা তার বেশি রাজ্যের রাজ্যপাল, তার স্যালারি কে ঠিক করে? প্রেসিডেন্ট। এইবার আমরা মূল জায়গায় চলে আসি, তার আগে দুটো তথ্য বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গের যিনি প্রথম গভর্নর বা প্রথম রাজ্যপাল ছিলেন, তার নাম জানো? জানো? চক্রবর্তী রাজাগোপালাচারী। তাহলে প্রথম রাজ্যপালের কথা জানলাম। এবার আমরা জানবো প্রথম মহিলা রাজ্যপালের কথা। প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু, পশ্চিমবঙ্গের। জেনে রাখা ভালো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হয়তো বিসিএসে আসবে না, কিন্তু কোনো অন্য পরীক্ষায় আসতেই পারে স্ট্র্যাটেজিকের জন্য। বর্তমান রাজ্যপালের নাম কি? জগদীপ ধনখড়। তাহলে যেটা বলছিলাম, সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, গভর্নরের পাওয়ার, ভালো করে শুনবে, জীবনে কাজেও দেবে, বা রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে। গভর্নরের পাওয়ার বা রাজ্যপালের ক্ষমতার বেশ কিছু ভাগ আছে। প্রথমে আসে এক্সিকিউটিভ পাওয়ার, তারপরে আছে লেজিসলেটিভ পাওয়ার, তারপরে আসবে ফিনান্সিয়াল পাওয়ার, একদম প্রেসিডেন্টের মতো ক্রনোলজি, এবং তারপরে জুডিশিয়াল পাওয়ার। সর্বশেষে গভর্নর একটা স্পেশাল পাওয়ারকে হোল্ড করে, সেটাকে বলা হয় ডিসক্রিশনারি পাওয়ার্স। and this is very important and also amazing, যার জন্য খুব ভালো করে শোনো। তাহলে প্রথমে আমরা গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ারে চলে আসি। আমাদের স্টেটের যে প্রতিটা এক্সিকিউটিভ অ্যাকশন, এগুলো কার বিহাফে নেওয়া হয় বা কার নামে নেওয়া হয়? গভর্নরের নামে। তাহলে তোমাকে যখন এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে, কার নামে অ্যাপয়েন্ট করা হবে? গভর্নরের নামে। গভর্নর কিছু কিছু পার্টিকুলার ব্যক্তিবর্গকে অ্যাপয়েন্ট করতে পারেন, তার মধ্যে অন্যতম হচ্ছে চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন কে? গভর্নর। প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন কে? প্রেসিডেন্ট। তাহলে যে প্রেসিডেন্টের ক্লাস মনে রাখবে, তার গভর্নরের ক্লাসে লিঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। এই জন্যই বলি, আর্ট অফ লিঙ্কিং যে জানবে, তার কাছে বিসিএসটা জল ভাত হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যে লিঙ্ক করতে জানবে না, শুধু মুখস্থ করে যাবে, তার কাছে বিসিএস কেন, সব পড়াই কঠিন মনে হবে, তার কোনো মজা পাবে না পড়ার মধ্যে। সে শুধু ভাববে কেন জানতে হচ্ছে পলিটি, কেন জানতে হচ্ছে হিস্ট্রি, কেন জানতে হচ্ছে জিওগ্রাফি, কোনোদিন ম্যাথ করে আসিনি, কেন করতে হচ্ছে। এই জন্যই তোমাদের বলি যে একটার সাথে আরেকটা কানেক্ট করতে শিখতে হবে। তাহলে আমি যদি প্রেসিডেন্ট ভালো করে পড়ি, আমি গভর্নর, আমার মাথার বুদ্ধি লাগিয়েই ভালো করে পারবো। তাহলে স্টেটের যে অন্যান্য মিনিস্টার হয়, তাহলে তোমরা মাথা খাটিয়ে বলো তো, স্টেটের যে অন্যান্য মিনিস্টার হয় তাদেরও গভর্নর অ্যাপয়েন্ট করে, ঠিক কথা। কার রিকমেন্ডেশন অ্যাপয়েন্ট করে? চিফ মিনিস্টার। প্রেসিডেন্টের ক্লাসের নলেজ লাগালাম কোথায়? গভর্নর। রামের জায়গা শ্যাম, শ্যামের জায়গা রাম। সিম্পল জিনিস, চাপ নেওয়ার কিছু দরকার নেই। নেক্সট হচ্ছে স্টেটে যিনি অ্যাডভোকেট জেনারেল হয়, তাকে কে নিয়োগ করবেন? গভর্নর, কারণ তিনি তো হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি অফ আ স্টেট। ক্লিয়ার হয়েছে? বেশ। স্টেটের ইলেকশন কমিশনার যিনি হন, স্টেটের ইলেকশন কমিশন কি কাজ করে? কোন ইলেকশনকে অর্গানাইজ করে? চটপট। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, শুধু পঞ্চায়েত নয়, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যে ইলেকশন হয় সেটাকে কন্ডাক্ট করে
স্টেট ইলেকশন কমিশন। তাহলে সেই স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান অর্থাৎ স্টেট ইলেকশন কমিশনার, তাকে অ্যাপয়েন্ট করে গভর্নর, কিন্তু তাকে গভর্নর রিমুভ করতে পারে না। জাজ যেভাবে রিমুভ হন, স্টেট ইলেকশন কমিশনারও সেইভাবে রিমুভ হয়। জিজ্ঞেস করবে না কিভাবে রিমুভ হয় জাজ, কারণ সেটাই ক্লাসে বলবো না, তাহলে তো তোমরা আগে সব শিখে যাবে। আগে সব শেখাতে চাই না, যখন স্টেট ইলেকশন কমিশনে যাব তখন আবার এইটা সম্পর্কে ব্যাখ্যা করবো, এখন শুধু এইটুকুনি জেনে রাখো। ঠিক একইভাবে স্টেট পিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদেরও কে নিয়োগ করেন? গভর্নর। ইউপিএসসি মেম্বার এবং চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? রামের জায়গায় শ্যাম, শ্যামের জায়গায় রাম। তাহলে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন এবং তার যারা মেম্বার আছে তাকেও কিন্তু নিয়োগ করেন গভর্নর। ফোনটাকে সাইলেন্ট করো, ফোনটাকে সাইলেন্ট করো। করা হয়েছে? বেশ। অ্যালার্ম যদি বাজে তো অ্যালার্মটাকে বন্ধ করো, দেখো উপরে অ্যালার্ম আছে কিনা, যদি বাজে তো বন্ধ করো। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এবার তোমরা বলতেই পারো যে স্টেট পিএসসির বা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান থাকেন বা যারা মেম্বার থাকেন, যাদেরকে গভর্নর অ্যাপয়েন্ট করেন, তাদের কি আবার গভর্নরই সরিয়ে দিতে পারেন, রিমুভ করতে পারেন? না, তাদেরকে রিমুভ কে করতে পারেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই দুটো জিনিস মনে রাখবে, এক, স্টেট ইলেকশন কমিশনারকে গভর্নর রিমুভ করতে পারে না, এবং চেয়ারম্যান এবং স্টেট পিএসসির মেম্বারদের গভর্নর রিমুভ করতে পারেন না। ক্লিয়ার হয়েছে দুটো জিনিস? ওকে। আমাদের স্টেটের যতগুলো ইউনিভার্সিটি আছে তাদের চ্যান্সেলর গভর্নরই হন, এক্স অফিসিও চ্যান্সেলর। হোয়াট ইজ মিন্ড বাই এক্স অফিসিও? অর্থাৎ গভর্নর পদে তিনি যেহেতু এখন আছেন, সুতরাং বাই ডিফল্ট তিনি ইউনিভার্সিটিগুলোর, স্টেট ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলরের পদটাকে হোল্ড করবেন। এটা বাই ডিফল্ট তাকেই করতে হবে, অন্য কেউ হতে পারবে না। এটাকে বলা হয় এক্স অফিসিও বা পদাধিকার বলে। এই পদে থাকলে বাই ডিফল্ট তিনি ওই পদেও থাকবেন। বোঝা গেল কি গেল? বেশ। যখন কোনো স্টেটে বা কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করা হয়, কি বললাম? যখন কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করা হয়, তখন প্রেসিডেন্টকে রাজ্য থেকে প্রেসিডেন্ট রুল জারি করতে যিনি বলেন তার নাম কি? তার নাম কি? গভর্নর। এটা গভর্নরের ডিসক্রিশনারি পাওয়ার মধ্যে পড়ছে। প্রেসিডেন্ট রুল ইন এ স্টেট জারি করা যায় আর্টিকেল 356 দ্বারা। তোমরা নিশ্চয়ই পড়েছো এমার্জেন্সির একটি ভাগ। তাহলে তখন প্রেসিডেন্ট কার উপর দায়িত্ব দেয় রাজ্য সামলানোর? যখন প্রেসিডেন্ট রুল জারি করা হয়, কার উপর দেবে? প্রেসিডেন্টের বিহাফে যে কাজ করছে গভর্নরের উপর। ক্লিয়ার হয়েছে? এবং গভর্নর তখন কাদের দিয়ে সারা রাজ্যকে কন্ট্রোল করবেন? তার যারা এক্সিকিউটিভ অফিসার আছে তাদের দিয়ে। ক্লিয়ার হয়েছে? মাথায় পরিষ্কার করতে হবে। পলিটি মানে পরিষ্কার করতে হবে। পরীক্ষার জন্য এত কিছু পড়তে হয় না বলছি তো, পরীক্ষার জন্য ওই দুটো প্রশ্ন বারংবার এসছে। কিন্তু ভালো করে শোনো ক্লাসটা, বারবার এই ক্লাসটাকে শুনবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে মাথায়। পড়ার বেশি দরকার নেই। একজন ভালো গাইড যখন থাকেন তখন এটাই সুবিধা যে তার পড়ানোটা বারবার যদি আমরা শুনি বা তারপর ক্লাসটাকে যদি ঠিকঠাক অ্যাটেন্ড করি তাহলে আমাদের মাথায় ঢুকে যায়। এবার আমরা গভর্নরের যে লেজিসলেটিভ পাওয়ারগুলি আছে সেগুলো সম্পর্কে জানব। আগে আমাকে একটা সিম্পল জিনিস বলো ভাই, পার্লামেন্টের যে সেশন হয় সেই পার্লামেন্টের সেশনের সামন এবং প্রোরগ বা পার্লামেন্টের সামন আর প্রোরগ কে করতে পারেন? রামের জায়গায় শ্যাম বসাও। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে সেশন হয় সেটাকে সামন আর প্রোরগ কে করতে পারেন? গভর্নর। স্টেট লেজিসলেটিভ কাউন্সিল সব স্টেটে থাকে না। আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ আছে, নেই, কিন্তু বিধানসভা প্রতিটা স্টেটে থাকে।
এই জন্য বিধানসভার সেশনের সামন এবং প্ররোগ কে করতে পারে? গভর্নর। তাহলে একইভাবে যখন প্রথম সেশনটা হয় তখন কার ভাষণ দিয়ে শুরু হয় প্রথম সেশন পার্লামেন্টে? প্রেসিডেন্টের। তাহলে এখানেও যখন প্রথম সেশন হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি, তো সেইখানে কার ভাষণ দিয়ে হয় প্রথম শুরু? গভর্নরের। সিম্পল জিনিস। ওকে, তাহলে একইভাবে বলো তো লোকসভাকে ডিসলভ করতে কে পারেন? প্রেসিডেন্ট। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিসলভ করতে কে পারেন? গভর্নর। গভর্নরের কাছে আরেকটি ক্ষমতা আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন স্পিকার আর ডেপুটি স্পিকার অ্যাবসেন্ট থাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, এবং একইভাবে লেজিসলেটিভ কাউন্সিলিংয়েও যখন প্রিসাইডিং অফিসার এবং তার ভাইস প্রিসাইডিং অফিসার অ্যাবসেন্ট থাকবেন, তখন একজনকে প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচিত করার অধিকার কেবলমাত্র গভর্নরেরই আছে। একইভাবে আমরা পার্লামেন্টের লোকসভাতেও দেখতে পাই যে লোকসভায় যখন স্পিকার আর ডেপুটি স্পিকার অ্যাবসেন্ট থাকে তখন একজন প্রিসাইডিং মেম্বারকে প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করেন। তাহলে একদম সেম, শুধুমাত্র স্টেট হয়ে যাচ্ছে আর প্রেসিডেন্টের বদলে গভর্নর হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার নমিনেশনের ব্যাপার আসবে। প্রেসিডেন্টও আমরা দেখেছি পার্লামেন্টে নমিনেশন করতে পারে বিশেষ কিছু মানুষকে। ঠিক একইভাবেও স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে বা এসএলসিতে বা বিধান পরিষদে গভর্নর 1/6 মেম্বার বা 1/6 মেম্বারকে মনোনীত করতে পারেন। ধরো কোনো ব্যক্তি শিল্পকলায় বিখ্যাত, কোনো ব্যক্তি বিজ্ঞানে পারদর্শী, কোনো ব্যক্তি সমাজসেবা করে অনেক জনপ্রিয়, তাকে যদি গভর্নর মনে করেন যে তিনি তাকে মনোনীত করবেন এসএলসিতে, তাহলে অবশ্যই মনোনীত করতে পারেন। এবার এখানে যে পয়েন্টটা দেয়া হয়েছে এই পয়েন্টটা খুব কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট এখনো পর্যন্ত, কারণ বইগুলো যতক্ষণ না আপডেট হচ্ছে এই পয়েন্টটা উঠবে না বইগুলো থেকে। সেটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভাতে গভর্নর একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মানুষকে মনোনয়ন দিতে পারতেন। কেন বলছি? 2019 সালে একটা আইন প্রকাশিত হয়েছে যেখানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারদের যে মনোনয়ন করার প্রথা ছিল সেগুলো সমস্ত হটিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে নেটে চেক করে দেখে নিন। সেই জন্য বর্তমানে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারের যে মনোনয়নের এই গভর্নরের পাওয়ারটা আছে, বা যে কোনো জায়গায় যারই পাওয়ার থাকুক না কেন, সেটা আর ফলপ্রসূ হবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসটার পরেই দেখবে, তুমি চেক করে এটা পেয়ে যাবে। যত সম্ভব 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যত সম্ভব, আমি ঠিক জানি না, একটু 2019 সালের একটু চেক করে নিও। যাই হোক, পার্লামেন্ট যখন সেশনে থাকে না তখন অর্ডিন্যান্স জারি করতে পারেন কে? প্রেসিডেন্ট। স্টেট লেজিসলেচার যখন সেশনে থাকবে না, স্টেট লেজিসলেচারের 3টে সেশন আছে পার্লামেন্টের মতন, যখন সেশনে থাকবে না তখন অর্ডিন্যান্স জারি করবেন কে? গভর্নর। তাহলে প্রশ্ন আসবে, গভর্নরের এই অর্ডিন্যান্স জারি করার পাওয়ারটা কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে? আর্টিকেল 123। অর্ডিন্যান্স মানে কি? আমরা দেখেছি পার্লামেন্টে কি হয়, প্রথমে একটা বিল প্রকাশিত হয়, তারপর বিলটা ভোটাভুটির মাধ্যমে যখন স্বীকৃত পায় তখন সেটা কি হয়ে যায়? আইনে পরিণত হয়, অ্যাক্টে পরিণত হয়। কিন্তু পার্লামেন্ট যখন সেশনে নেই তখন তো আর বিল হয় না, তখন প্রেসিডেন্ট তার নিজের ক্ষমতা বলে অর্ডিন্যান্স জারি করেন। ঠিক একইভাবেও যখন স্টেট লেজিসলেচার সেশনে নেই তখন গভর্নর কি করেন? অর্ডিন্যান্স জারি করেন। স্টেট লেজিসলেচার ধরো এখন সেশনে নেই, পরে তো সেশনে বসবেই, যখন সেশনে বসলো এটা বাধ্যতামূলক যে আবার যখন সেশনে স্টেট লেজিসলেচার বসবেন তখনকার থেকে 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ যেদিন সেশন শুরু হয়েছে পুনর্বার, তখনকার থেকে 6 সপ্তাহের মধ্যে অবশ্যই ওই অর্ডিন্যান্সটাকে
অ্যাপ্রুভ হতে হবে স্টেট লেজিসলেচারে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে ওটা বাতিল হয়ে যাবে। তোমরা জানো প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে একইভাবে কৃষি বিলটা অ্যাক্টে পরিণত হয়েছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? চল এবার আমরা বিল সংক্রান্ত গভর্নরের বেশ কিছু পাওয়ার আছে সেগুলো দেখব। ঠিক একইভাবে প্রেসিডেন্টের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে কোনো বিল প্রেসিডেন্টের সই করার পর তারপর সেটা অ্যাক্ট হিসাবে স্বীকৃতি পায়। কিন্তু একটা পার্টিকুলার বিল কিন্তু এর মধ্যে পড়ে না। সেই বিলের নাম কি? মানি বিল। মানি বিল সে তুমি স্টেট লেজিসলেচারেই আনো না কেন আর পার্লামেন্টেই আনো না কেন, যেখানেই আনো না কেন, মানি বিল যখন তুমি লোকসভায় ইন্ট্রোডিউস করবে বা যখন তুমি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইন্ট্রোডিউস করবে তখন যথাক্রমে প্রেসিডেন্ট এবং গভর্নরের প্রায়র রিকমেন্ডেশন বা আগে থেকে থাকা মান্যতা প্রয়োজন হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যেগুলো জেনারেল বিল বা অর্ডিনারি বিল, তো সেইগুলোই যখন গভর্নরের কাছে ভোটাভুটির পর সই করার জন্য আসে তখন গভর্নরের কিছু ভেটো পাওয়ার আছে। এটাও কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার মধ্যে পড়ছে। গভর্নর চাইলে সেটায় সই করতে পারে, অর্থাৎ মতামত দিতে পারেন, চাইলে সেটাকে রিজেক্ট করে দিতে পারেন, কিংবা সেটাকে আবার রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারেন স্টেট লেজিসলেচারে। কিন্তু এই তিনটে প্রেসিডেন্টের সাথে সেম, প্রেসিডেন্টের ভেটো পাওয়ারের সাথে সেম, তোমরা পড়েছো ভেটো পাওয়ার। কিন্তু প্রেসিডেন্টের কাছে আর একটা ভেটো পাওয়ার ছিল যেখানে প্রেসিডেন্ট অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারত। সেই ভেটোটা কিন্তু গভর্নর এনজয় করতে পারে না। গভর্নর নিয়ে রাখতে পারে, কিন্তু সেটা কিসের জন্য নিয়ে রাখতে পারে বিলটাকে নিজের কাছে? প্রেসিডেন্টের কাছে পাঠানোর জন্য। গভর্নর মে রিজার্ভ দ্য বিল অফ প্রেসিডেন্টস কনসিডারেশন বা ফর প্রেসিডেন্টস কনসিডারেশন। ইজ ইট ক্লিয়ার? এইখানেই প্রেসিডেন্টের ভেটো পাওয়ারের সাথে গভর্নরের ভেটো পাওয়ারের পার্থক্য আছে। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার হয়েছে? গভর্নরের ফিনান্সিয়াল পাওয়ার, মানি বিলের কথা প্রথমে বলেই দিলাম। স্টেট ফিনান্স কমিশন গভর্নর গঠিত করেন প্রতি 5 বছর অন্তর। কেন গঠিত করেন? যে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির ফিনান্সিয়াল যে পজিশন আছে বর্তমান, সেটাকে রিভিউ করার জন্য। বোঝা গেল? অর্থাৎ পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিগুলোয় রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কেমন আছে সেটা রিভিউ করার জন্য স্টেট ফিনান্স কমিশনকে গভর্নর গঠন করেন, অর্থাৎ অ্যাপয়েন্ট করেন 5 বছর অন্তর অন্তর। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট তার নিজস্ব একটা ফান্ড আছে, তোমরা জানো, যে ফান্ড থেকে কোনো বিপর্যয় হলে টাকা খরচ করতে পারেন বা গ্র্যান্ট প্রদান করতে পারেন। সেই ফান্ডের নাম কি? চটপট বলো। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। একইভাবেও একটা স্টেটেরও কন্টিনজেন্সি ফান্ড আছে। তাহলে সেখান থেকে আনফরসিন এক্সপেন্ডিচার যখন হবে তখন কে খরচ করতে পারবে? গভর্নর খরচ করতে পারবে। ওখানে যখন কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া বলছি তখন প্রেসিডেন্ট, আর যখন কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট বলছি তখন গভর্নর। জুডিশিয়াল পাওয়ার যদি দেখি তাহলে গভর্নর ও প্রেসিডেন্টের মতো পার্ডন, রিপ্রাইভ, রেসপাইট, রিমিশন 4টেই জারি করতে পারেন। কিন্তু গল্প আছে, যখন ডেথ সেন্টেন্স হয় সেই ডেথ সেন্টেন্সে পার্ডন কে জারি করতে পারে? প্রেসিডেন্ট। গভর্নর কি ডেথ সেন্টেন্স থেকে কাউকে মুক্তি দিতে পারেন? না, এটা কিন্তু পারেন। এটা পরীক্ষায় আসবে। পার্ডন গভর্নর এনজয় করতে পারে, ঠিক, সে সব যা দোষ করেছে সেই দোষকে গভর্নর মুলতবি করে দিতে পারে, তবুও সেই দোষটা সেই আইনেই করতে হবে যে আইনের মধ্যে স্টেটের এক্সিকিউটিভ অ্যাক্ট পড়ছে। বোঝা গেল? বোঝা যায়? অর্থাৎ স্টেটের কিছু নিজস্ব এক্সিকিউটিভ অ্যাক্ট আছে, সেই আইনের যদি তুমি বিপক্ষে যাও তাহলে তোমার বিরুদ্ধে মামলা করা হবে, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তুমি যদি দোষী হও তাহলে সেই দোষ থেকে তোমাকে নির্দোষ বা বেকসুর খালাস করে দেওয়ার, নির্দোষ বলা ভুল, বেকসুর খালাস করে দেওয়ার পাওয়ার গভর্নরের কাছে আছে। কিন্তু তাতে যদি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই স্টেটের আইনে, তাহলে তাকে ক্ষমা করার অধিকার কিন্তু গভর্নরের নেই। আর বাদ বাকি সব প্রেসিডেন্টের মতো। গভর্নর ক্যান পার্ডন আ ডেথ সেন্টেন্স। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আবার লাইনটা বলছি, গভর্নর ক্যান পার্ডন আ
ডিড সেন্টেন্স। ওকে, নেক্সট হচ্ছে গভর্নর ক্যান অ্যাপয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। হাইকোর্টের জাজদের কে অ্যাপয়েন্ট করতে পারে? প্রেসিডেন্ট। ডিস্ট্রিক্ট জাজকে কে অ্যাপয়েন্ট করতে পারে? গভর্নর। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সুপ্রিম কোর্ট জাজ, হাইকোর্ট জাজ অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ? এটা আমরা যখন জুডিশিয়ারি ক্লাস হবে তখন আবার পড়বো। আপাতত এইটুকুনি জেনে নাও, এইটুকুনি বুঝে নাও। ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে তাহলে দুটো জিনিস আমরা পড়েই ফেলেছি। ভেটো পাওয়ার অফ দ্য বিলস, যেখানে দেখেছি প্রেসিডেন্টের থেকে কোন জায়গাটা আলাদা না, গভর্নর নিয়ে রাখতে পারে কিন্তু সেটা প্রেসিডেন্টের কাছে পাঠানোর জন্য। দুই হচ্ছে প্রেসিডেন্টস রুল ইন দ্য স্টেট, আর্টিকেল 356। গভর্নর রিপোর্ট পাঠায় যখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের ডিরেক্টিভে কাজ করে না বা কেন্দ্র আনকনস্টিটিউশনাল কোনো কাজ করছে রাজ্য সরকার, তখন গভর্নর কি করে? রিপোর্ট পাঠায় প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট চাইলে তখন প্রেসিডেন্ট রুল ইন আ স্টেট জারি করতে পারে আর্টিকেল 356 এর আন্ডারে। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর যেটা বলবো, এটা সর্বশেষ, এটা হচ্ছে হাং পার্লামেন্ট। হোয়াট ইজ মিন বাই হাং পার্লামেন্ট? এখন যেহেতু ভোটের সময়, হাং পার্লামেন্টের কথাটা তোমাদের জেনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছে, মানে আমাদের রাজ্য ভোট হচ্ছে, এই ভোটে ধরো কেউ ক্লিয়ার কাট মেজরিটি পেল না, ঠিক আছে, তখন বলা হয় ত্রিশঙ্কু পরিস্থিতি, বলে না? এই ত্রিশঙ্কু পরিস্থিতির যখন সম্মুখীন হয় কোনো রাজ্য, তখন গভর্নর তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা যে কোনো দলের, তার পছন্দের যে দল, সেই দলের লিডারকে সিএম হিসাবে অ্যাপয়েন্ট করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, যিনি সিএম হিসাবে অ্যাপয়েন্ট হবেন তাকে সেই স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ফ্লোর টেস্টের মাধ্যমে তার উপর যে সবার সমর্থন আছে এটা প্রমাণ করতে হবে। বোঝা গেল কি গেল না? আমরা কর্ণাটকে দেখেছি সাধারণত 15 দিনের মধ্যেই ফ্লোর টেস্টটা হয়। সাপোজ আমি, তুমি আর তোমার আরেকটা বন্ধু, তিনজনেই কেউ মেজরিটি পার করতে পারেনি ভোট পেয়ে, গভর্নর আমাকে ডাকলো, আমি গেলাম, আমি সিএম হয়ে গেলাম। কিন্তু তার মানে এই নয় যে আমি সবসময় সিএম থাকতে পারি। আমার 15 দিনের মধ্যে বা কোর্ট যেদিন ডেট দেবে হাইকোর্ট, সেই দিন আমার কি করতে হবে? ফ্লোর টেস্ট করতে হবে, অর্থাৎ ভোটাভুটি হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। ভোটাভুটি হলো, যদি দেখি আমার কনফিডেন্স আছে বা আমার উপর, আমার সমর্থনে অন্য দলের লোকেরাও ভোট দিয়েছে এবং আমার জোরটা বেশি বা আমি তখন মেজরিটি পাচ্ছি, তখন ফ্লোর টেস্টে আমি পাস করে যাব। আর যদি না হয় তখন কি হবে? আবার ফ্লোর টেস্টে আমি ফেল করে যাব। ক্লিয়ার হয়েছে কি হয়নি? বোঝা গেল কি গেল না? তো এই ছিল হচ্ছে গভর্নরের ক্লাস। তাহলে আবারও বলি, গভর্নরের ক্লাসে বেশি জানতে হবে না। আমরা কি কি পড়লাম আজকের টপিকে? আমরা পড়লাম গভর্নর কি জিনিস। গভর্নরের আর্টিকেল 154 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা পরীক্ষায় বারংবার আসে বিসিএসে। নেক্সট আমরা পড়লাম গভর্নরের কোয়ালিফিকেশন, গভর্নর হওয়ার জন্য কী কী যোগ্যতা দরকার। নেক্সট আমরা পড়লাম গভর্নরের টার্ম অ্যান্ড স্যালারি। তারপরে আমরা পড়লাম গভর্নরের পাওয়ার। কতগুলো পাওয়ার আছে? এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়ারি পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার্স অ্যান্ড ডিসক্রিশনারি পাওয়ার। একদম ক্লিয়ার? চলো এবার এটা তোমরা ভালো করে পড়বে, বাড়িতে গিয়ে নোটটাকে ভালো করে রেডি করে নেবে। ওকে।